3 দিনের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল ঢুকবে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারিতে। বন্দরে খালাসের অপেক্ষা। পরীক্ষা নিরীক্ষার পর আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত। কারেন্সি কি হবে, ডেলিভারি পিরিয়ড কি হবে, এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখছি। ট্রেড ক্রেডিটের মাধ্যমে এটাকে একটু ডেফার্ড পেমেন্টের বেসিসে, যে এখন দিলাম না পরবর্তীতে দিব 3-6 মাস পরে। জ্বালানি সংকট কাটাতে সব উৎসই খতিয়ে দেখবে সরকার। বাংলাদেশ যে কারো কাছ থেকে তেল কিনতে পারে। যেখান থেকেই আমরা কম দামে তেল পাইতে পারি আমরা চেষ্টা করি। এখানে তো বাংলাদেশে ভয় পাওয়ার কিছু নেই। তেলের মূল্য বৃদ্ধির আগে করা হতো, তাহলে হয়তো মূল্য বৃদ্ধি এই পর্যায়ে করতে হতো না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাশিয়া থেকে সার গম আনতে নেই বিধি নিষেধ, জানালেন বাণিজ্য মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেই কমবে দাম, বললেন খাদ্যমন্ত্রী। ভারতের পানিতে বাংলাদেশ ডুবি মারবে। যখন পানি লাগে তখন তো পানি পাইনি। তিস্তার পানি বন্টনের দাবি বারবার উপেক্ষা ভারতের। বন্যা খরায় বিপর্যস্ত উত্তরের মানুষ। দিল্লিতে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক। পরীক্ষায় অকৃতকার্য, অপরাধ কোচিং না করা, অপমানে হলিক্রস ছাত্রীর আত্মহত্যা, শিক্ষকদের মানসিক নির্যাতনের ঘটনা বাড়ায় উদ্বেগ, সমাধান চান মন্ত্রীও। এবং কক্সবাজারের বিস্ফোরার রোহিঙ্গা, 5 বছরে 8.5 লাখ রোহিঙ্গা বেড়ে দাঁড়িয়েছে 13 লাখে। ফেরেনি একজনও, প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ। তিন দিনের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল ঢুকবে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারিতে। খালাসের অপেক্ষায় আছে চট্টগ্রাম বন্দরে। পরীক্ষা নিরীক্ষার পর আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এদিকে বিশ্বের যে দেশে তেলের দাম কম পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নূর জামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বৈশ্বিক সংকটের মাঝে কম মূল্যের তেল আমদানির জন্য নানামুখী তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। পৃথিবীর তেল সমৃদ্ধ দেশগুলির সাথে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া। প্রথম পর্যায়ে রাশিয়া থেকে প্রস্তাব এসেছিল অপরিশোধিত তেল আমদানির, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি নাকচ হওয়ার পর দ্বিতীয় পর্যায়েও তারা আরেকটি প্রস্তাব পাঠিয়েছে, আর সেটি হলো পরিশোধিত তেল রপ্তানি করবে। আমরা সব জায়গা থেকে আমরা যেখানেই এখন তেল, আর যেহেতু তেলের দাম বেড়ে গেছে, যেখান থেকেই আমরা কম দামে তেল পাইতে পারি আমরা চেষ্টা করতেছি। রাশিয়ার তেলের একটি নমুনা এখন চট্টগ্রাম বন্দরে রয়েছে। সেই তেলগুলো আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত রিফাইনারি ইস্টার্ন রিফাইনারিতে পরীক্ষা করা হবে। কারণ রাশিয়ার যে জ্বালানি তেল সেগুলো সরাসরি ব্যবহার করা যায় না, সালফারের মাত্রা অধিক থাকায় সেটি পুনরায় রিফাইন করতে হয়। এক্ষেত্রে জাহাজ ভাড়া, রিফাইন খরচ সহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে তেল আমদানিতে কেমন খরচ পড়বে সেটি পর্যালোচনা শেষে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। রাশিয়ান সরকারিভাবে এবং ওনাদের দূতাবাসের মাধ্যমে আমাদেরকে যে অফারটা দিয়েছে, যে টিম আছে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। কারেন্সি কি হবে, ডেলিভারি পিরিয়ড কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা বা কোন স্পেসিফিকেশনের আমরা ডিটেল আনবো, এই পয়েন্টগুলো নিয়ে আমরা সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখছি। মিটিংয়ে বসলে বিষয়গুলো হয়তো সুরা হয়ে যাবে। এদিকে ডলারের সংকট কাটানোর জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 3টি জাহাজের মাধ্যমে তেল আমদানিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। বিশেষ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ এমটি অগ্রযাত্রা, এমটি অগ্রসর এবং এমটি অগ্রদূত, এই 3টি জাহাজে করে অন্তত 1 লাখ লিটার তেল আমদানি সম্ভব। তবে সে সিদ্ধান্ত নিতে হয় আমদানির অন্তত 6 মাস আগে। আরেকটি বিষয় বলা হচ্ছে, বাংলাদেশ মূলত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে অন্তত 15 লাখ লিটার তেল আমদানি করে। সেই তেলগুলো রিফাইন করা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সক্ষমতা নিয়েও প্রশ্ন থাকায় মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে অবহিত করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এমনটি জানিয়েছেন বিপিসি এবং শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা। চট্টগ্রামের বিএসসি এবং বিপিসি সদর দপ্তর থেকে কমল দে, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন। আমরা
সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, আমরা আমাদের সহকর্মী কমলদের একটি প্রতিবেদন দেখছিলাম। আপনার কাছে আমার প্রথমে যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে গিয়ে রাশিয়ার সাথে একটা আলোচনা হচ্ছে সেখান থেকে তেল আমদানির বিষয়। এখন আসলে কোন অবস্থানে এই আলোচনাটা দাঁড়িয়ে আছে সেটা যদি বিস্তারিত একটু আমাদের সামনে তুলে ধরতেন। রিচার্ড, আসলে যদি বলতে যাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গত কিছুদিন আগে একনেক সভায় তিনি গত সপ্তাহে যে নির্দেশনা দিয়েছিলেন যে রাশিয়া থেকে যে কিভাবে জ্বালানি তেল আমদানি করা যায় সে বিষয়ে একটি পথ খোঁজার জন্য এবং উপায় খোঁজার জন্য, ঠিক তখনই কিন্তু এর পরবর্তীতেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি বেশ দ্রুত গতিতে এই আলোচনা কিন্তু এগিয়ে চলছে এবং বেশ গতি পেয়েছে সেটি বলাই যায়। তো আপনি যে প্রশ্নটি করেছেন সে সম্পর্কিত আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেটি যদি আমরা একটু দেখে নিই। একটি শুরুতেই যদি আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরে যদি বলতে চাই যে এই জায়গাটিতে এখন কিন্তু যে সার্বক্ষণিকভাবেই যোগাযোগ রাখছে বাংলাদেশ এবং রাশিয়া দুই পক্ষ। আমরা জানি যে রুজনেফট, যেটি আসলে যে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তারা মূলত একটি প্রস্তাব দিয়েছিল বিপিসির কাছে এবং সেই জায়গা থেকে এবং সেই প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু যে আলাপ আলোচনা চলছে এবং দুই পক্ষেই কিন্তু যে এই আলাপ আলোচনা যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু বেশ কয়েক দফা দুই পক্ষের মধ্যে কিন্তু অনলাইন বৈঠক হয়েছে এবং যে তথ্যটি আমরা এখন পর্যন্ত পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে সেটি হলো যে শিগগিরই ঢাকায় আসতে পারে রাশিয়ার একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল, যারা আসলে যে রুজনেফটের এবং যে গ্যাসপ্রমের প্রতিনিধি আছে, অর্থাৎ যারা তারা এসে মূলত রাষ্ট্রের বিভিন্ন পক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা যেমন করবেন, ঠিক একইভাবে বাংলাদেশের যে রিফাইনারিগুলো রয়েছে সেগুলো তারা দেখে যাবেন এবং যে একটি কথা বারবার যেটি বলা হচ্ছে যে রাশিয়ার তেল এখানে মানে অপরিশোধিত তেল পরিশোধন হবে কি হবে না যে প্রশ্নটি রয়েছে সেটি আসলে যে তারা সরেজমিনে মানে পর্যবেক্ষণ করে যাবেন এবং সেখান থেকে দুই পক্ষে একটি যে আলোচনার মানে একটি যে সিদ্ধান্তের জায়গাতে পৌঁছানোর একটি পথ মানে বেরিয়ে আসবে এবং সেই জায়গাতে আমরা অন্যদিকে ঢাকায় যে রাশিয়ার দূতাবাস যেখানে রয়েছে এবং রাশিয়ার যে রাষ্ট্রদূত রয়েছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা দেখেছি যে রাশিয়ার যে মানে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনিও কিন্তু যে বাংলাদেশের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কিন্তু তিনি দেখা করেছেন এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গাতে কিন্তু দুই পক্ষই চাচ্ছে যে সিদ্ধান্তটাই আসুক না কেন সেটা যেন খুব দ্রুততার সঙ্গে যেন একটি সিদ্ধান্তে পৌঁছে যায়। রবিন, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটি হচ্ছে গিয়ে আমরা প্রতিবেদনে দেখেছি যে বাংলাদেশে 3 দিনের মধ্যেই অপরিশোধিত তেলটা আসলে ইস্টার্ন রিফাইনারিতে ঢুকবে। আমরা যদি অপরিশোধিত তেলের প্রসঙ্গটা এখানে টেনে আনি তাহলে পরিশোধিত তেলের ব্যাপারটিও আসলে চলে আসে। যদি অপরিশোধিত তেলের পরিসংখ্যান থাকে তাহলে পরিশোধিত তেল আসলে কিভাবে আমদানি করব বা সেটির ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? রিচার্ড, যদি আমাদের দর্শকদের যে সুবিধার্থে যদি একটি তথ্য যদি আমি জানাতে চাই যে পরিশোধিত এবং অপরিশোধিত দুয়ের মধ্যে যে তফাৎ যেটি মানে অপরিশোধিত তেল হলো যেটা আমরা যে ক্রুড অয়েল সরাসরি নিয়ে আসি সেটি আমাদের রিফাইনারিতে এনে সেটিকে যে ডিজেল কিংবা যে অন্য অন্য পেট্রোল বা অকটেন যে অন্য অন্য উপজাতে সেটিকে রূপান্তর করা হয়। আর পরিশোধিত তেল হলো আমরা যে প্রোডাক্টটি চাই সেটি ডিজেল বা অকটেন হোক বা অকটেন হোক বা পেট্রোল হোক যেটি হোক সেটি সরাসরি আমদানি আমরা সেইভাবে করে থাকি। তো সেই জায়গাতে কিন্তু যে রাশিয়ার যে অপরিশোধিত তেল যেটি রয়েছে সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন শুরু থেকে উঠেছিল যে এটি আমাদের রিফাইনারিতে সেটি পরিশোধন করা যায় কি যায় না, কারণ যেটি বারবার বলা হয়ে থাকে যে রাশিয়ার যে তেল যেটি রয়েছে যে অপরিশোধিত তেল সেটিতে তুলনামূলকভাবে কিছুটা ভারী এবং সালফারের পরিমাণ বেশি। তো সেই জায়গাতে একটি যে কথাটি বলা হচ্ছে সেটি পরীক্ষার একটি প্রশ্ন রাখে, সেই কারণে কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এই যে একটি নমুনা পাঠানো হয়েছে বাংলাদেশে এবং সেটি বাংলাদেশের যে রিফাইনারিতে সেখানে পরীক্ষা করে দেখা হবে। তবে ঢাকা কিন্তু বরাবরই চাচ্ছে যেন পরিশোধিত তেলটি যেন আমদানি করা হয়, কারণ আমাদের রিফাইনারির একটি সক্ষমতা রয়েছে। আমরা জানি যে আমাদের রিফাইনারিতে 15 লাখের মতন বছরে যে রিফাইনারি করা সম্ভব এবং সেই পরিমাণ তেলই কিন্তু যে অপরিশোধিত তেলই কিন্তু যে এখন পর্যন্ত আমদানি করা হচ্ছে যে সৌদি আরব এবং যে সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল মূলত আনা হয় সেটি বছরে 15 লাখ মেট্রিক টন। অন্যদিকে পরিশোধিত তেল কিন্তু আনা হয় বছরে 42 থেকে 43 লাখ মেট্রিক টনের মতন। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আমাদের পরিশোধিত তেলের মানে আমদানির হারটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। সেই কারণে কিন্তু ঢাকা মানে বাংলাদেশ মূলত চাচ্ছে যে রাশিয়া থেকে যেন পরিশোধিত তেলটি যেন আনা যায় সেই বিষয়টাতেই যেন মানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে যে জ্বালানি বিভাগ। যদি মানে সব মিলিয়ে আলাপ আলোচনায় যদি পৌঁছানো যায় তাহলে সেটি মানে প্রাধান্য পাবে। আপনার কাছে কি আসলে এ বিষয়ে মানে রাশিয়া থেকে যে আমরা আনছি এটাতে আসলে আমরা কতটুকু লাভবান হব এই বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা? রিচার্ড, সে বিষয়ে আমাদের হাতে তথ্য
মানে তথ্য রয়েছে, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন রেখেছে। সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। দর্শক, এই যে রাশিয়ার যে জ্বালানি তেল সেটি আমদানির বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যদি এটি আমদানি করা যায় তাহলে একদিকে যেমন বাংলাদেশ মানে কম মূল্যে জ্বালানি তেল আমদানির একটি সুযোগ পাবে, অন্যদিকে যে ডলারের উপর যে বাড়তি চাপ সেটিও কমে আসবে। এবং অন্য অন্য দেশের উদাহরণ টেলে বিশেষজ্ঞরা বলছেন যে এই বিষয়ে বাংলাদেশকে দ্রুতই একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে, দেখে নিচ্ছি সে প্রতিবেদনটি। ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির দামে অস্থিরতার মধ্যে আলোচনায় রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে আমদানির বিষয়টি। এর মধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে তেলের নমুনা। জ্বালানি তেল ইস্যুতে বিভিন্ন পর্যায়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এখনও পুরো বিষয়টি প্রাথমিক অবস্থায়। যদিও রাশিয়া থেকে আমদানির ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া কেমন হয় সে বিষয়ে সংশয় ছিল শুরু থেকেই। তবে এক্ষেত্রে কৌশলগত বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের মিত্র ভারত ও সৌদি আরবে রাশিয়া থেকে তেল আনার উদাহরণ টেনে অনেক বিশেষজ্ঞ বলছেন সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্তে আসতে হবে নিজেদের স্বার্থেই। সৌদি আরবের মতো দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, সে রাশিয়ার থেকে তেল ক্রয় করছে, চায়না ক্রয় করছে, আরও অনেক ছোটোখাটো দেশ ক্রয় করছে। ভারত যেমন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তো সার্বভৌম রাষ্ট্র। এখানে তো বাংলাদেশে ভয় পাওয়ার কিছু নেই। আর এই জিনিসটা যদি এই তেলের মূল্য বৃদ্ধির আগে করা হতো তাহলে হয়তো মূল্যবৃদ্ধি এই পর্যায়ে করতে হতো না। রাশিয়া থেকে দুই ধরনের তেলের প্রস্তাব এলেও বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন পরিশোধিত তেল আনার পক্ষেই। ডিজেল আমরা আনলাম, পেট্রোল আনলাম, সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা বেটার। এই কারণে সেখানে আর পরিশোধনের কোনো সমস্যা থাকছে না, আমরা রিফাইন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তবে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে আরেক চ্যালেঞ্জ হচ্ছে মূল্য পরিশোধ। আর এক্ষেত্রে ভালো বিকল্প হতে পারে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময়, এমনটি মনে করেন অর্থনীতিবিদরা। যদি আমরা কারেন্সি সোয়াপের মধ্যে যাই এবং আমরা রপ্তানিকারকদেরকে এখানে টাকায় দিয়ে দিলাম আর সেখানে তারা রুবলে পেয়ে গেল, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমরা কোনো ট্রেড ক্রেডিটের মাধ্যমে এটাকে একটু ডেফার্ড পেমেন্টের বেসিসে যে এখন দিলাম না পরবর্তীতে দিব 3-6 মাস পরে। এই সবগুলোই আমাদের নিজস্ব দেশীয় স্বার্থ বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাশিয়ার তেল আমদানি করতে পারলে দুইভাবে লাভবান হতে পারে বাংলাদেশ। একটি হলো কম মূল্যে জ্বালানি পাওয়া, অন্যটি ডলারের উপর চাপ কমানো। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড। রবিন, আপনার প্রতিবেদনটি আমরা দেখলাম। যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে অবশ্য আপনি দেখানোর চেষ্টা করেছেন, একটু বিস্তারিতভাবে যদি বলতেন যে রাশিয়া থেকে তেল আমরা নিচ্ছি, অন্য কোথাও থেকে এখনই কেন নিচ্ছি না, তো কি বিষয় আসলে প্রাধান্য পেয়েছে রাশিয়া থেকে আনার ক্ষেত্রে তেল? রিচার্ড, সে বিষয়ে যদি বলতে যাই যে রাশিয়া থেকে তেল আমদানির কিন্তু আমাদের হাতে যেহেতু প্রস্তাব এসেছে এবং অন্যদিকে এটি নিঃসন্দেহে যে এটি আমাদের জন্য অর্থনৈতিকভাবেও কিন্তু লাভবান হওয়ার বিষয়, কিন্তু তারপরেও বেশ কিছু বিষয় আমাদেরকে এই জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে। সেই প্রসঙ্গে যদি আমরা একটু দেখে নিতে চাই যে শুরুতে যে প্রসঙ্গটি আসবে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, কারণ আমরা জানি যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কিন্তু যে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর একটি বিরোধ চলছে, তো সেই কারণে আমাদের যেন তাদের সঙ্গে যে সম্পর্কের জায়গাটি যেখানে রয়েছে সেই জায়গাতে যেন কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া না পড়ে সেদিকে নজর রাখার জন্য কিন্তু বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বারবারই বলছেন। তবে তারা আশা প্রকাশ করছেন যেহেতু নানাভাবে মানে পশ্চিমাদের যারা মিত্র রয়েছে তারা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করছে এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেও কিন্তু জ্বালানি আমদানি করছে মানে রাশিয়া থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও কিন্তু যে রাশিয়ার পরিশোধিত যে তেল ভারতে পরিশোধিত হচ্ছে সেটি কিন্তু রাশিয়া মানে যুক্তরাষ্ট্র নিচ্ছে। তো সেই কারণে খুব একটা প্রভাব পড়বে না বলেই কিন্তু অনেক বিশেষজ্ঞ আশা প্রকাশ করছেন। এবং সে জায়গাতে যে জ্বালানির তেলে দাম কষাকষি এবং অন্যদিকে যে মূল্য পরিশোধের প্রক্রিয়া কী হবে সেটিও কিন্তু বিবেচনা রাখতে হবে, এবং বিনিময় মুদ্রা কী হবে, সেটি কি রুবল নাকি মানে অন্য কোনো মুদ্রা, সেটি ইউয়ান হতে পারে বা আমাদের টাকা হতে পারে, সেই বিনিময় মুদ্রাটাও কিন্তু একটি বিবেচনা রাখতে হবে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই যা করা দরকার সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখতে হবে যে আসলে আমরা যে প্রোডাক্টটি আনছি সেটি আসলে যে আমাদের জায়গা থেকে যে কতটা মানে লাভসই হবে সেটিও অবশ্যই বিবেচনায় নিতে হবে, এবং চুক্তির সময়সীমা কতদিন যাবত আমরা আমদানি করব এবং সামনের দিনগুলোতে যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আসলে যে কোন দিকে যেতে পারে সেটিও কিন্তু অবশ্যই রাশিয়ার সঙ্গে যে একটি সমঝোতায় পৌঁছানোর আগে আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত, এমনটি কিন্তু বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করে হয়তোবা রাশিয়া থেকে আমরা খুব ফলপ্রসূভাবে তেল আমদানি করতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিন, এত মানে সুন্দরভাবে আমাদের সামনে তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য। আপনাকে ধন্যবাদ রিচার্ড। রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাই, রবিন।
রাশিয়া থেকে সার গম আমদানি করতে কোনো বিধি নিষেধ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন প্রয়োজন হলেই খাদ্যশস্য আমদানি করা হবে। এদিকে 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেই দাম কমে আসবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে 24 আগস্ট বুধবার পর্যন্ত ধান, চাল ও গম মিলিয়ে 19,14,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ 16,91,000 টন, গম 1,45,000 টন এবং বাকিটা ধান। খাদ্য গুদামের বর্তমানে মজুত পর্যাপ্ত বলেই মনে করছে সরকার। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটে একদিকে হু হু করে বাড়ছে ডলারের দাম, অপরদিকে গম আমদানি বন্ধ থাকায় চালের উপর বাড়তি চাপ থেকেই দাম নিয়ন্ত্রণে খাদ্যশস্য আমদানিতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এ অবস্থায় খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের উদ্যোগে বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যশস্য আমদানি পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে পেমেন্ট পদ্ধতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। কোনো দেশের নিষেধাজ্ঞা না থাকায় সরকার প্রয়োজনীয় পরিমাণ খাদ্য আমদানির উদ্যোগ নিচ্ছে। খাদ্য আমদানির ক্ষেত্রে সেটা রাশিয়াই হোক বা ইউক্রেন যেখানেই হোক, সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। সরকারের বিভিন্ন কর্মসূচি ঘোষণার পর থেকেই চালের দাম কমেছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলে দাম আরও কমে আসবে। কমফোর্টেবল ইম্পোর্টের জন্য, কমফোর্টেবল পেমেন্টের জন্য যা যা করা দরকার সেটা ক্লিয়ার আছে। দ্যাটস আপ 1 তারিখ থেকে ওয়েবেস খাদ্য বান্ধব এবং এটা দেওয়া শুরু হবে। আমরা আশা করি আরও কমবে। শীঘ্রই গমসহ খাদ্যশস্য আমদানি করার কথাও জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের বিস্ফোরা রোহিঙ্গা 5 বছরে 8.5 লাখ রোহিঙ্গা বেড়ে দাঁড়িয়েছে 13 লাখে। মিয়ানমারের তালবাহানা আর শর্তের বেড়াজালে আটকে আছে প্রত্যাবাসন। দুদেশের মধ্যে চুক্তি হলেও ফেরানো যায়নি একজনকেও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নজির আহমেদ পরিবার পরিজন নিয়ে থাকতেন মিয়ানমারের মংডুতে। ছিল জমিজমা ও বিশাল বাড়ি, কিন্তু প্রাণ বাঁচাতে 5 বছর আগে পরিবারের 20 সদস্য নিয়ে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। এখন তার পরিবারে সদস্য সংখ্যা বেড়ে 27। গেল 5 বছরের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিটি পরিবারে যুক্ত হয়েছে নতুন করে 2 থেকে 3 জন সদস্য। 20 জন আয়ারে এটা থাকিয়ে এটা আরো 5 জন বাজি কুলে বাঙ্গলে 70 বছর বয়সী দিল মোহাম্মদ এ নিয়ে দুবার মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু এবার নিরাপদে ফিরতে চান স্বদেশে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, রোহিঙ্গাদের কারণে নানামুখী সংকটে স্থানীয়রা সবসময় থাকেন অনেকটা আতঙ্কে। যদি কন্ট্রোল করা না যায় তাহলে এই রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের জন্য বিস্ফোরা তো হয়েছে, কিছুদিন পরে আরো বড় আকার ধারণ করবে এই সমস্যা। প্রত্যাবাসনের জন্য তালিকা হস্তান্তর করা হলেও কাঙ্ক্ষিত সাড়া নেই মিয়ানমারের বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের লার্নিং সেন্টারে প্রতিনিয়ত তাদের জাতীয় সঙ্গীত শোনানো হয়, তাদের যে কৃষ্টি কালচার এটা বোঝানো হয় যে এটা তোমার এই দেশে আমরা মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। আর চুক্তির পরও প্রত্যাবাসন না হওয়ায় আশ্রিত রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে হত্যা, অপহরণ, মাদক, ধর্ষণ সহ নানা অপরাধে। এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি, যার জন্য মিয়ানমারকে দুষছেন রোহিঙ্গা সহ আন্তর্জাতিক মহল। উখিয়ার মধুরছড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। উৎসবের আমেজে ঢাকার 2 সিটিতে 5 থেকে 11 বছরের শিশুদের দেয়া হলো করোনা টিকা। বয়স্কদের পর শিশুদের ভ্যাকসিনের আওতায় আনায় স্বস্তি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক। যেন উৎসব লেগেছে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুল পাড়ায়। করোনার টিকার আওতায় এসেছে 5 থেকে 11 বছরের শিক্ষার্থীরা, তাই তো এমন উদযাপন তাদের। কারো কারো কিছুটা ভয় থাকলেও সব কাটিয়ে শিশুদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। টিকা নিতে তাদের আগ্রহের কমতি ছিল না এতটুকু। হালকা মনে হয় পিঁপড়া কামড় দিছে এভাবে লাগে টিকা দিতে। ভয় লাগছিল, যখন টিকা দিই তখন আমার একটু ভালো লাগছিল। আমাদের আর কোনো যখন হবে না, আমরা যেখানে সেখানে ঘুরতে পারবো, খেলতে পারবো। শিক্ষক আর অভিভাবকরা বলছেন এতে করে গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে। এই টিকাটা দেওয়াতে বাচ্চা সুস্থ থাকবে কিংবা এই রোগে আক্রান্ত হবে না, এর জন্য ভ্যাকসিনটা দেওয়া। স্কুলের টিকাটা দেওয়াতে অনেক ভালো হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানান, ধীরে ধীরে দেশের 2,20 লাখ শিশুদের আনা হবে এই টিকার আওতায়। এরপরে জেলা, উপজেলা এবং তারপরে সমস্ত বাচ্চাদেরকে আমরা দেব ইনশাআল্লাহ।
এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশুদের 1 ডোজ করে টিকা দেওয়ার জন্যই 2.5 কোটি ডোজ টিকার প্রয়োজন। মজুদ আছে 30 লাখ। এছাড়া 1 কোটি পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। 1 ডোজ করে যদি দেই তাহলে আমাদের প্রায় 2.5 কোটি টিকা লাগবে। সেটা আমরা পর্যায়ক্রমে আমরা পাবো, আর এই কার্যক্রম চলমান থাকবে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 15টি আর দক্ষিণে 14টি কেন্দ্রে এসব শিশুদের দেয়া হচ্ছে ফাইজারের বিশেষ টিকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। জাতীয় দলের হেড কোচ হিসেবে থাকছেন রাসেল ডোমিঙ্গোই। দক্ষিণ আফ্রিকান কোচের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, নেট দুনিয়ায় চাউর হতে সময় লাগেনি। তাহলে কি বাংলাদেশে শেষ হচ্ছে রাসেল ডমিঙ্গো অধ্যায়? 2 সংস্করণে সংকুচিত হয়ে যাওয়ায় দায়িত্ব মেনে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকান কোচ। এমন খবর যখন গণমাধ্যমে, তার সত্যতার খোঁজে বিসিবি। অবশ্য খবর নিয়ে যা জানা গেল তাতে মিল খুঁজে পাওয়া গেল না। পদত্যাগের ইস্যুটা ঠিক না। আই এম নট সেইং দ্যাট অল দ্য কমিউনিকেশনস ওয়্যার মিসরিপ্রেজেন্টেড বাই দ্য মিডিয়া। আই এম নট সেইং দ্যাট। What I'm trying to say যে few communications, meaning যে আপনারা এখন যেটা বলছেন সে পদত্যাগ করেছে, এই বিষয়টা ঠিক না। এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। আলোচনায় থাকার কথা মাঠের খেলা, তবে মাঠের বাইরে প্রধান কোচের থাকা না থাকা সহ গেল কয়েকদিন দেয়া সাক্ষাৎকার খোরাক জুগিয়েছে সমালোচনার। রাসেল হয়তো একভাবে বোঝাতে চেয়েছে, সকালেও রাসেলের সাথে কথা হয়েছে। দিস ইজ টোটালি মিস রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিকেশন হি হ্যাড উইথ ফিউ মিডিয়া। রাসেলও একটু বিব্রত বিষয়গুলো নিয়ে, এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে এই বিষয়গুলো যেন আসলে এভাবে না আসে। 2023 সালের নভেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে রাসেল ডমিঙ্গোর সাথে। এই সময়ে ওয়ানডে এবং টেস্ট নিয়ে বিভিন্ন পরিকল্পনা দেবেন তিনি। সভাপতি মহোদয়ের সাথেও রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে, কিভাবে ও যে টেস্ট টিম এবং ওয়ানডে টিম নিয়ে কাজ করবে, এবং রাসেল কিন্তু সেভাবেই তার প্ল্যান করছে। একটা পর্যায়ে আলোচনা এসছে যে ও হয়তো আমাদের যে আফগানিস্তানে যে আমাদের এই টিমের একটা ট্যুর আছে, সেই ট্যুরেও হয়তো যাবে, প্লেয়ারদের ওই সময় হয়তো টিমের সাথেও থাকবে। 2019 সালের আগস্টে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান রাসেল ডমিঙ্গো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দিনের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল ঢুকবে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারিতে। বন্দরে খালাসের অপেক্ষা, পরীক্ষা নিরীক্ষার পর আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত। রাশিয়া থেকে সার গম আনতে নেই বিধিনিষেধ, জানালেন বাণিজ্য মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেই কমবে দাম, বললেন খাদ্যমন্ত্রী। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।